বুধবার পুলিশের ওপরে আদালত থেকে জেলে ফেরার পথে গুলি চালিয়ে পালিয়েছিল বন্দি সাজ্জাদ। সে নিহত হয়েছে পুলিশেরই গুলিতে। এনকাউন্টারে সাজ্জাদ নিহত হয়েছে। শুধু এই নয়, একেবারে পাল্টা পুলিশের ওপরে সেও কিন্তু গুলি চালিয়েছিল। বাংলাদেশ সীমান্তে সে একেবারে পালানোর চেষ্টা করেছিল এবং পুলিশের মুখোমুখি হয়। পুলিশ যেমন এনকাউন্টার করে, তার পাশাপাশি সাজ্জাদও কিন্তু পাল্টা গুলি চালিয়েছে, এমনটাই খবর। 3 রাউন্ড গুলি চলে পুলিশের পক্ষ থেকে, নিহত সাজ্জাদ। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অর্থাৎ গুলি বিনিময় দুপক্ষের মধ্যেই হয়েছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এর আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো ঘটনা, গুলি চালিয়ে যখন সেখান থেকে চম্পট দেয় তারপরে তার খোঁজ মিলছিল না। গতকাল গভীর রাতে যে জায়গায় ঘটনা ঘটেছে, ঠিক যে পাঞ্জিপাড়া অঞ্চল, সেখান থেকে 20 কিলোমিটার পরেই হচ্ছে বাংলাদেশ সীমান্ত। সেই বাংলাদেশ সীমান্তে তার উপস্থিতি লক্ষ্য করা যায় এবং যখন সেখানে পুলিশ যায়, পুলিশকে লক্ষ্য করে সে প্রথমে গুলি চালায় এবং তারপর পাল্টা পুলিশ তাকে মারানোর চেষ্টা করে বা আটকানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ সেই ক্ষেত্রে সে না শোনায় তাকে লক্ষ্য করে গুলি চালাতে হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে তার হাঁটুর কাছে একটি গুলি লেগেছে, তার পিঠে, কাঁধের কাছে এবং বুকের কাছে একটি গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। 3টে গুলি তার শরীর থেকে ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে, তার চিকিৎসকদের ওপিনিয়ন অনুযায়ী জানা যাচ্ছে। এই যে ব্যক্তি, তার কাছে যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্রটাই যে আগ্নেয়াস্ত্র সে ব্যবহার করেছিল এমনটাই মনে করা হচ্ছে। কারণ তুমি জানো যে এই ঘটনা যেদিনকে ঘটে, অর্থাৎ ইসলামপুর আদালত থেকে তাকে যখন নিয়ে যাওয়া, ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ রেকশনাল হোমে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় জানা যায় যে তার কাছে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং শৌচাগারে যাওয়ার নাম করে সে নেবে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। একেবারে আমি তোমায় একটু বিরত করি, ঠিক কি অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল ইসলামপুর হাসপাতালে? চিকিৎসক কি বলছেন সাজ্জাদের কিরকম ছিল শারীরিক অবস্থা? দেখো, আমরা পেয়েছি অ্যাবাউট 8টার দিকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেটা এক্সামিন করেছি, 3টার মতো গানশট ইঞ্জুরি আছে। কয়টা গুলি? 3টা গুলি, 3টে গানশট ইঞ্জুরি আছে। একটা লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাঁটুতে। 3টা গুলি খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল, ড্যাশিং কন্ডিশনে। আমরা চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানো হয়নি। 8:10-এ আমরা ডেড ডিক্লেয়ার করে দিয়েছি। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, মোট ক রাউন্ড গুলি বিনিময় হয় এবং ঠিক কোথায় কোথায় গুলি লেগেছে কি জানা যাচ্ছে? দেখো, নির্দিষ্টভাবে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যখন এই সাজ্জাদকে যখন লক্ষ্য করা যায় যে তার উপস্থিতি রয়েছে ঠিক সীমান্তবর্তী অঞ্চলে এবং সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাকে আটকানোর চেষ্টা করা হলে সে পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। পাল্টা তাকে আরও আটকানোর চেষ্টা করা হলে সে আরও দ্রুততার সাথে বাংলাদেশ সীমান্ত পার করার একটা চেষ্টার মধ্যে ছিল বলে জানা যাচ্ছে। এরপরই পুলিশ গুলি চালায় এবং 3টি গুলি তার লাগে, অর্থাৎ 3 রাউন্ড ফায়ারিং হয়েছে। তার শরীর থেকে পাওয়া গুলি দেখে যেটা অনুমান করা হচ্ছে, যেটা চিকিৎসকরাও জানাচ্ছেন যে 3টে গুলি বা বুলেট ইঞ্জুরি তারা পেয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি, তার কাছে যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র সম্ভাবনা রয়েছে যে আগ্নেয়াস্ত্র কোর্ট লকআপ থেকে তাকে হস্তান্তর তার কাছে করেছিল আব্দুল হোসেন, সেই আগ্নেয়াস্ত্র দিয়েই সে প্রথমে 2জন পুলিশ কর্মীকে গুলি চালিয়েছিল এবং সে তার নিজের কাছেই ক্যারি করছিল এমনটা, বা নিজেই সেটা নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল এমনটাই অনুমান পুলিশের। এবং গতকাল যখন এই অপারেশন হয়, তখন সেই আগ্নেয়াস্ত্র দিয়ে সে পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালায় এবং এরপরে যেটা জানা যাচ্ছে যে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তাকে এনকাউন্টার করা হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে যে ব্যক্তির কাছ থেকে সে আগ্নেয়াস্ত্র পেয়েছে তারও খোঁজ করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। তবে তোমায় জানিয়ে রাখি যে যেদিনকে এই ঘটনা ঘটে, তারপরে রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে আসেন ঘটনাস্থলে এবং আসার পরে একটি বৈঠক হয় পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে। 45 মিনিটের এই বৈঠকে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অল আউট অ্যাকশনের কথা, অর্থাৎ যাতে এই অভিযুক্ত সাজ্জাদকে ধরা যায় সেই চেষ্টার জন্য কিন্তু পুলিশ অল আউট অপারেশনে যায় এবং বিভিন্ন জায়গাতে পুলিশের অফিসাররা যান, যেখানে নেপাল সীমান্তে যান, বিহারে যান বলে জানা যাচ্ছে এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানো হয় এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেও তারা নিশ্চিত হন যে কোন দিকে সে এগোচ্ছে। এরপরেই গোপন সূত্রের খবর পেয়ে তাকে গতকাল রাত্রিবেলা গিয়ে তাকে প্রথমে ধরা হয়, কিন্তু সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ফের এবং তারপরে তাকে বাধা দেওয়াতেও সে না সরাতে বাধ্য হয়ে পুলিশ গুলি চালিয়েছে বলে জানা যায় এবং এনকাউন্টারে ইতিমধ্যে মৃত্যু হয়েছে এই আন্ডার ট্রায়াল প্রিজনারের। আমি ধন্যবাদ। আর আমরা সত্যই একেবারে গত পরশুদিন দেখেছিলাম রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি কিন্তু বলেছিলেন যে একটা গুলি যদি পুলিশকে লক্ষ্য করে চলে, তার পাল্টা 4টে গুলি কিন্তু চলবে। দেখুন,
তো আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে, ওরা হসপিটালে আছে, ওদেরকে আমি দেখতে এসেছি। আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব। শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। এর আগেও তো ঘটনা ঘটেছে, পুলিশকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়েছে, তারপরে তাদের সেখানে যে অ্যাকশনটা নিয়ে আছে তো উল্টো পথে চলেছে। যারা এই আগুন লাগিয়েছিল, ভেঙেছিল, তাদেরকে একটা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, পুলিশ অফিসার যে অ্যাকশন নিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরপর এরকম সিরিজ অফ ইনসিডেন্টস এর পরে পুলিশের মনোবল তো তলানিতে গেছিল, এই ঠিক কথা, এতে অস্বীকার করার উপায় নেই। তবে এই ঘটনা যেটা হয়েছে এটা ঠিকই হয়েছে, এটা হওয়ারই ছিল। পুলিশকে মারবে, গুলি করবে, তারপরে তারা হেঁটে ঘুরে বেড়াবে, সমাজে থাকবে, এটা হতে পারে না।